আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি বিশেষ ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কেরিয়ার প্ল্যান এবং আমার গল্প। আমি নিজেকে খুব একজন সফল মানুষ মনে করি না, কিন্তু আমাদের সমাজ বাস্তবতা এবং পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে আমি বিশ্বাস করি আমি আল্লাহ তাআলার বিশেষ কৃপা পেয়েছি এবং ভালো কিছু জব পেয়েছি, যেটা আসলে বৃহত্তর পরিসরে বা একটা উন্নত সভ্য সমাজের বিবেচনায় খুব বড় কিছু না, বা কি আসলেই কিছুই না। একটা জব মানে একটা বেতন পাই, চাকরি করি, এতটুকুই। কিন্তু আমাদের সমাজ বাস্তবতায় বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল বেকার জনগোষ্ঠী বিবেচনায় এটাকেও সাফল্য ধরা যায় আর কি। যাই হোক, আমি আসলে আমার এই কথাগুলো বলবো মূলত আপনাদের যারা নতুন আছেন এবং যারা বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তাদের উপকারের জন্য। আমার এই বিষয়গুলো থেকে আপনারা যদি কিছু অনুপ্রেরণা খুঁজে পান, এতটুকুই আমার সাফল্য। ইভেন আপনাদের জুনিয়র অথবা আপনি নিজে যদি কেরিয়ারের আগের প্রাথমিক পর্যায়ে থাকেন অথবা বিশ্ববিদ্যালয়ে পড়েন, কলেজে পড়েন, তাহলে আমি আশা করি আমার এই যে গল্প সেটা থেকে আপনি কিছুটা দিক নির্দেশনা পাবেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে আমি পড়াশোনা করেছি এবং আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। পারিবারিক বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আমার ছিল। এরপরে হচ্ছে ছাত্র হিসেবে আমি খুব মেধাবী তা না, মাঝারি মানের ছাত্র। জাস্ট ভাগ্য আমাকে এত দূর নিয়ে এসেছে। ভাগ্য মানে আল্লাহ তাআলার বিশেষ রহমত। তো আমার আসলে কেরিয়ার প্ল্যানের প্রথমে বলি, আসলে আমার একটাই বিষয়টা বিশেষ কথা আছে, সেটা হলো আপনি যদি পূর্ব দিকে যেতে চান, পশ্চিম দিকেও রওনা দিয়ে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন, কিন্তু সেজন্য আপনাকে এক পৃথিবী ঘুরে আসতে হবে। অর্থাৎ আপনি পূর্ব দিকে যেতে চাইলেও পশ্চিম দিকে রওনা দিয়েও আসতে পারবেন, সেক্ষেত্রে আপনার পথটা অনেক বেশি পাড়ি দিতে হবে। একইভাবে আপনার যদি একটা প্ল্যান না থাকে, তাহলে আপনার গন্তব্যে আপনি হয়তো পৌঁছবেন, কিন্তু সেজন্য আপনার যে পরিশ্রম, যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা লাগবে, আপনার যদি যথাযথ প্ল্যান থাকে তাহলে আপনার এই জায়গা পৌঁছানোটা অনেক সহজ হয়ে যায়। একটা বিখ্যাত ইংরেজি কথা আছে, এ ম্যান উইদাউট এ পারপাস ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার। তো প্ল্যানটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলি, আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, প্রথমত হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াটাই আসলে একটা মিরাকল ছিল। আমার আসলে পড়াশোনা করার ইচ্ছা ছিল না, বিদেশ চলে যাব যেহেতু প্রবাসী ছেলে, এবং আমার পরিবার আমার প্রতি আসলে ওরকম বিনিয়োগ করার ইচ্ছা ছিল না। তাদের প্ল্যান ছিল আমাকে বিদেশ নিয়ে যাবে, মধ্যবিত্ত পরিবারে যা হয়। কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আসলে আমার জীবনটা পাল্টে যায়। সেখানে আমার প্ল্যানগুলো মানে পরিবর্তিত হতে থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি, সেকেন্ড ইয়ার পর্যন্ত আসলে কেরিয়ার নিয়ে তেমন কোনো প্ল্যান নেই, বিশ্ববিদ্যালয়ে পড়ছি। বাট আর্থিক বিভিন্ন সমস্যার কারণে আমি কিছু টিউশন শুরু করি। তো আমার ভালো লাগ হলো, আমি শুরুতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়াতাম। ব্রিটিশ কারিকুলাম এডেক্সেলের স্টুডেন্ট পড়াইছি, ন্যাশনাল কারিকুলামের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট পড়াইছি, এবং কিছু ভালো ফ্যামিলির সাথে মেশার সুযোগ পেয়েছি। এ হলো আমার প্রথম একটু আউটিং, কিছু মানুষের সাথে মেশা শুরু হলো। এরপরে আমি কেরিয়ার নিয়ে সেকেন্ড ইয়ারে ওরকমভাবে আর কিছু ভাবি নাই। তবে আমি যখন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়াতাম, তখন তাদের কারিকুলাম এবং তাদের পড়াশোনার সিস্টেম থেকে খুব আনন্দ পেতাম এবং মনে মনে ভাবতাম, আমার যদি সুযোগ থাকতো আমি ও লেভেলে লেভেল দিয়ে ভালো একটা স্কলারশিপ নিয়ে বাইরে চলে যেতাম। তাদের পড়াগুলো আমার কাছে খুব মজা লাগতো। এরপরে হলো আমি থার্ড ইয়ারে যখন উঠি, তখন থেকে আমি কেরিয়ার নিয়ে কিছুটা ভাবা শুরু করলাম যে কী করব। আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাকে কিছু একটা জব করতে হবে, কিছু একটা করতে হবে। সেই চিন্তা থেকে শুরুতে আমি চট্টগ্রামে এক্সিকিউটিভ কেয়ার নামে একটা কোচিং সেন্টার আছে যারা স্পোকেন ইংলিশ করায় বা ইংলিশের কোর্স করায়, সেখানে একটা স্পোকেনের কোর্সে ভর্তি হয়ে যাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি। বলে রাখি, আমার একাডেমিক রেজাল্টও ভালো ছিল। আমি প্লেসেই ছিলাম ইউনিভার্সিটিতে, অনার্স মাস্টার্স দুইটাতেই আমি শীর্ষ 10-এ ছিলাম। তো আমার এরপরে
একটা ইংলিশ কোর্স করি, স্পোকেন ইংলিশ। এর পাশাপাশি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার নামে একটা সেন্টার আছে, সেখানে কম্পিউটারের একটা কোর্স করি। সেই কোর্সে আমি অনেক, আমার বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলে মেয়েরাই সেখানে এই কোর্সটা করে। আর মজার বিষয় হচ্ছে আমি খুব গুরুত্ব দিয়ে কোর্সটা করার কারণে আমি সেখানে ফার্স্ট হই। তো আমার প্ল্যান হলো যে আমি আসলে নিজেকে তৈরি করছি। তখন আমি জানি না কি জব করব, বিসিএস আমার মাথায়ও নাই। আমি জানি যে বিসিএস একটা করাপ্টেড সিস্টেম, আমি তখন জানতাম। ওটা আমার আসলে কোনো লোক নাই, কিছু না, আমার হবে না। তো সেক্ষেত্রে আমাকে নিজেকে তৈরি করতে হবে, হয় ব্যাংকে জব করবো, নাহলে প্রাইভেট কোনো জব করব, অতটুকুই চিন্তা। ইংলিশ শিখতেছি, কম্পিউটার শিখতেছি, ম্যাথের স্টুডেন্ট পড়াচ্ছি। এর পাশাপাশি প্রচুর বই পড়ি। বিশ্ববিদ্যালয় জীবনে আমি অনেক বই পড়েছি। আমার যারা রুমমেট ছিল তারা জানে। আমার একজন রুমমেট আমার থেকে মাঝে মাঝে, মিজান ভাই, কেমিস্ট্রিতে পড়তো, উনি আমার রাতে আমাকে বই নিয়েও যেতে, তুমি ঘুমাও, তোমার ঘুম নষ্ট হবে, এত পড়া দরকার নেই। তো এই বই পড়া, পত্রিকা পড়া, প্রতিদিনই নিয়ম করে পত্রিকা পড়তাম, এগুলোই করতাম। কেরিয়ার নিয়ে আরও একটু সিরিয়াস হই ফোর্থ ইয়ারে গিয়ে। ফোর্থ ইয়ারে আমি আইবিএ পরীক্ষা দেওয়ার চিন্তা করি। আইবিএ থেকে একটা এমবিএ করলে কেরিয়ারে চাকরি পাওয়াটা সহজ হবে, অথবা সিএ করার চিন্তা করি। ঢাকায় এসে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম। সিএ ফার্মে গুলোতে গিয়েছি, কয়েকটা সিএ ভবনে গিয়েছি, কারওয়ান বাজারে। আইবিএ ভবনে গিয়েছি, কারণ আইবিএর কাউকে আমি চিনতাম না, কারণ দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে আগ্রহী ছিল না। আইবিএ ভবনের সামনে দাঁড়িয়েছিলাম, একজনকে পেয়েছি, কথা বলছে ওরকম টাইপের। এরপর আইবিএর জন্য আমি সাইফুডসের এক সেট বই কিনেছি, অন্যান্য বইও কিনেছি, পড়াশোনা শুরু করেছি। অনার্সের শেষ দিকে এসে 34তম বিসিএস এর সার্কুলার হলো, সোনালী ব্যাংকের একটা সার্কুলার হলো। তখন আমার অনার্স পরীক্ষা শেষ হয় নাই। তো এপিআর সার্টিফিকেট দিয়ে আমি দুইটাতে আবেদন করি। আবেদন করে 34তম বিসিএস এ অ্যাটেন্ড করেছিলাম, মানে এর মধ্যে অনার্স ফাইনাল হয়ে গেছে। এরপরে 34তম বিসিএস এ অংশগ্রহণ করি এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার একটা সার্কুলার ছিল, সেটাতে অ্যাটেন্ড করি। তো 34-এর বিসিএস এর সিলেবাসটা ছিল খুবই সিম্পল। বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, কম্পিউটার 20, এরপর হচ্ছে বিজ্ঞান 20। আমি কোনো কোচিং করিনি, বাসা বসে বসে পড়তাম। সিলেবাসে যে পড়াশোনাগুলো ছিল সেগুলো খুবই সহজ লাগতো আমার কাছে, যেহেতু টিউশন করতাম, সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথ পারি, ইংলিশ মোটামুটি পারি, স্পোকেন করেছি, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়াই, পত্রিকা পড়ি, জেনারেল নলেজও মোটামুটি আছে, অনেক বই পড়ি। মোটামুটি যখন আমি জব সলিউশন পড়া শুরু করলাম, অন্যান্য পড়া শুরু করলাম, সবই সহজ লাগে, কোচিং করার প্রয়োজন মনে করি নাই। এরপরে হলো যে 34তম প্রিলিমিনারি পরীক্ষা দিলাম। প্রিলিমিনারি পরীক্ষাতে আমি ওই যে তখন প্রথমবারে 12,000 জন নিয়েছিল, 12,000 মধ্যে 6,000 পেঁদা থেকে, 6,000 কোটা থেকে। আমার কোটা নেই, আমি নর্মাল ছাত্র। তো প্রথম 6,000-এর মধ্যেই ছিলাম, 12,000 টিকায় ছিল 34তমতে। দেন এটা নিয়ে কোটাতে একটা নাম্বার ছিল, কোটা ছাড়াদের একটা নাম্বার ছিল, এটা নিয়ে বড় একটা আন্দোলন হয়েছে শাহবাগে। এরপরে ওইটা বাতিল করে 46,000-কে রিটার্ন দেওয়ার অনুমতি দিয়েছিল। এর মধ্যে আমাদের মাস্টার্স পরীক্ষা চলে এসেছিল, দুইটা টানা পড়ে নিয়ে 34 বিসিএস দেব আমরা। মাস্টার্স পরীক্ষা কয়েকবার পিছাই, কিন্তু বিভিন্ন রিট এই কারণে পরীক্ষা লেট হচ্ছিল। এরপরে এমন একটা সময় 34-এ রিটার্ন আসলো, আমার মাস্টার্স পরীক্ষা 34-এ রিটার্ন গ্যাপে দিতে হয়েছিল। তো মাস্টার্স পরীক্ষা ভাবছি যে মাস্টার্স পরীক্ষাটা আর আসবে না, 34 রিটার্নের পরে 35 বিসিএস আসবে। তো দুইটাকে সমন্বয় করে পড়েছিলাম। মাস্টার্স পরীক্ষার রেজাল্ট ভালো করেছি, আর এদিকে বিশ্ববিদ্যালয়ে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে একটা ডিবেটিংয়ে কোর্স করেছি। আর কেরিয়ার নিয়ে আসলে সিরিয়াস হয়ে যাচ্ছে তখন, যে কী করবো, আমার একটা জব দরকার, খুবই দরকার। কারণ আমি বের হলে আমার ফ্যামিলি আমাকে খুব বেশি সাপোর্ট দিবে না, টিউশনগুলো শেষ হয়ে যাবে, আমার চলার মতো কোনো কিছু থাকবে না, এটা আমার মাথায় কাজ করছিল। এরপরে এই ফাঁকে 34-এর রিটেন দিলাম, সোনালী ব্যাংকের প্রিলি দিলাম, পাস করলাম। এরপরে ইয়াতে একটা আইডিবির একটা স্কলারশিপ আছে, আইডিবি স্কলারশিপের ওই যে 2 লক্ষ টাকার একটা স্কলারশিপ, সেটাতে অ্যাপ্লাই করলাম এবং পাস করলাম। ওরা স্কলারশিপে কম্পিউটার আইটি শেখাবে, যে আইটিতে যদি করি, কিন্তু ওরা শর্ত দিল যে সার্টিফিকেট রাখতে হবে। তো সার্টিফিকেট জমা রেখে আমি আসলে কোর্স করার জন্য তখন আমি প্রিলি রিটেন দিচ্ছি, বিসিএস হবে বা বিসিএসের ভিতরে ঢুকে গেছে অলরেডি। তো এরপরে আর ওইটাতে ভর্তি হইনি।
এরপরে আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম, যদি কোথাও না হয় যে কলেজে ঢুকতে যেতে পারি, শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম, সেখানে পাশ করছি, আছে সেই সার্টিফিকেটও আছে আমার কাছে। এরপরে মাস্টার্স পরীক্ষা দিয়েই ঢাকা মুভ করলাম, কারণ চট্টগ্রাম থেকে এই যে পরীক্ষাগুলো দিতে আসতে আর্থিক একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় হচ্ছে যে মানে ঢাকা শহরটা সেভাবে চিনি না, আমার কাছে জব দরকার, যে কোনো কিছু করেই খেতে হবে। ঢাকায় চলে আসলাম এরপরে চট্টগ্রাম থেকে। ঢাকায় আসার পরে আমি পরীক্ষা দিচ্ছি, অন্যান্য কিছু পরীক্ষা দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষা দিতে গিয়ে প্রিলি পার্টটা রিটেন পার্টটা একই দিনে হয়েছিল। প্রিলি পার্টটা খুবই ভালো পরীক্ষা দিয়েছি, রিটেন পার্টটা পরীক্ষা দিতে গিয়ে আমি বড় ধরনের একটা ধাক্কা খেলাম। দেখলাম যে ইংলিশের যে স্ট্যান্ডার্ড আমার ওই লেভেলে আসলে জব হবে না, কারণ পুরো জবটা ডিপেন্ডস অন ইংলিশ অ্যান্ড ম্যাথ। সো আমার যদি ইংলিশের যে অবস্থা তা দিয়ে আমার জব হওয়া খুবই কঠিন। এরপরে আমি তখন উত্তরাতে থাকতাম, উত্তরাতে আশকোনাতে থাকতাম। পরে হাউস বিল্ডিংয়ে সাইপ্রাসের একটা ব্রাঞ্চ আছে, সেখানে আমি রাইটিংয়ের একটা কোর্সে ভর্তি হই, এবং খুবই গুরুত্ব দিয়ে মানে নিজের কোচিং সেন্টারে যা পড়া আছে 10 গুণ নিজের শ্রম দিয়ে আমি কোর্সটা করেছি। আমার রাইটিংয়ে কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে। এরপরে বিসিএস 34 এবং সোনালী ব্যাংকের রেজাল্ট হলো কিছুদিন পরে। রেজাল্ট হওয়ার পরে আমি সোনালী ব্যাংকে জব হয়ে গেল, জয়েন করলাম সোনালী ব্যাংকে সিলেটে গিয়ে। এরপরে মানে ভালো দিন শুরু। এর মধ্যে 6-7 মাস আমি বেকার ছিলাম, এই সময়টা খুবই টাফ ছিল, কারণ আসলে মধ্যবিত্ত পরিবারের যারা ছেলে মেয়ে তারা জানেন একটা জব না হওয়া, অনিশ্চয়তার মধ্যে থাকা কত কঠিন। আমি মাত্র 6-7 মাস, যারা 6-7 বছরও থাকেন আমি তাদের দুঃখটা আমি ফিলও করতে পারবো না। আমি জানি তাদের যে অবস্থাটা। আল্লাহ আপনাদের সেই দুঃখ কষ্টের দিনগুলো শেষ করুক। ভিন্ন কিছু হলেও সবাইকে আসলে একটা ভালো রিজিকের, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিক। তো এরপরে 34-এর রেজাল্ট হলো, কিন্তু আমি ক্যাডার পাইনি। খুব মনে কষ্ট নিয়ে আসলে করলাম। এরপরে এর মধ্যে 35-এর প্রিলি হলো, ভিন্ন দাসের কোয়েশ্চান, সেখানে প্রিলি পরীক্ষা দিলাম। তো 35 প্রিলি পাস করলাম। সোনালী ব্যাংকে জব করতেছি এর মধ্যে। তখন আসলে আর অত টেনশনের কিছু নাই, রিল্যাক্স, কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেলাম, যে বিসিএস ক্যাডার অনেক পড়াশোনা করেছি, 35তম দিব। 35তম প্রিলি পাস করলাম সোনালী ব্যাংকে, 35তম রিটেন দিলাম, ভাইবা দিলাম, ক্যাডার হলাম, তথ্য ক্যাডার হলাম। আমি তথ্য ক্যাডারে ফার্স্ট ছিলাম মেধাক্রমে। তো সোনালী ব্যাংকে জয়েন করার পরে আমি এর মধ্যে 34 আমার নন ক্যাডার একটা জব হয়েছে, ফার্স্ট ক্লাস, শিল্প মন্ত্রণালয় গবেষণা কর্মকর্তা। তো সেই জবে আমি আসলে জয়েন করি নাই, যেহেতু সোনালী ব্যাংকে আসি, তথ্য ক্যাডারে হয়েছে, তথ্য ক্যাডারে জয়েন করব। তথ্য ক্যাডারে জয়েন করার পরে আমার পোস্টিং হয় সিলেটে, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে। সোনালীতেও সিলেটে ছিলাম, তথ্য ক্যাডারে সিলেটে। জয়েন করার পর আমি একটা বড় ধাক্কা খেয়েছি, মানে এর পরের বিসিএসগুলো কেন দিয়েছি, বারবার বিসিএস ক্যাডার হয়েও কেন বিসিএস দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর এখানে পাবেন আপনারা। তথ্য ক্যাডারে জয়েন করার পরে আমি ডিসি অফিসে বা সরকারের অন্যান্য দপ্তরে অনেক মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে আমাকে, মানে বিশেষ তথ্য ক্যাডারের মানে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের প্রতিনিধি হিসেবে। সেখানে গিয়ে আমি আবিষ্কার করলাম যে তথ্য ক্যাডারে আমার যে সিনিয়র স্যার আছে 28 বেশ, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর্থাৎ 9 গ্রেডের পোস্টে আছে। অপরদিকে প্রশাসন ক্যাডারে তারা প্রায় উপসচিব হয়ে যাচ্ছে, কাস্টমসের অলরেডি 5th গ্রেডে চলে গেছে, এবং অন্যান্য ক্যাডারও 5-7 বছর আগে প্রমোশন পেয়ে গেছে, এবং আমার সিনিয়র স্যাররা এখনও জয়েনিং পোস্টে আছে। এটা আমার খুব কষ্ট দিল, কারণ আমি মেরিটে জব পেয়েছি, আমার চেয়ে কম নম্বর পেয়েও অনেক ক্যাডারে গিয়েছে, যেখানে প্রমোশন সে আমার চেয়ে 7 বছর 8 বছর আগে পাবে। ইভেন যৌথ সভাগুলোতে গিয়ে আমি তার অনেক পিছনে একটা চেয়ারে বসবো। এই জিনিসটা আপনারা আসলে যার জব হয় না সে হয়তো আবেগ দিয়ে কথাটা বলতেছেন, তা আপনার যখন পেটে ভাত না থাকলে সহ্য হবে, কিন্তু আপনি যখন মান সম্মানে এত বড় আঘাত আসবে তখন আপনার এটা সহ্য হবে না। এবং আমাদের বাংলাদেশ সংবিধানে কিন্তু আমাদের কর্মের স্বাধীনতা দিয়েছে, পেশা ও বৃত্তির স্বাধীনতা দিয়েছে। তো এরপরে আমি আর একটু সিরিয়াস হলাম যে না, আমি এই জবটা করবো না, আমার ভালো কিছু দরকার। কারণ এখানে আমি 10 বছর পরে দেখা যাবে আমার কোনো বেসমেটকে আমি স্যার ডাকতে হচ্ছে আরেকটা ফোরামে গিয়ে, আমি প্রমোশন পাবো না, আমি বসে থাকবো, আচ্ছা ওরা আশা করে প্রমোশন পেয়ে যাবে, তা হতে পারে না। এরপরে আমি আবার পরীক্ষা দিলাম সিরিয়াস হয়ে, মানে অ্যাপ্লাই তো আগেই করে রাখছে, সিরিয়াস হয়ে। এরপরে ভাইবা দিতে আসলাম 36-এর, কিন্তু বিধিবাম আমার ভাইবাই নিল না, বললো যে তুমি তো ক্যাডার সার্ভিসে আসছো কেন, ঝাড়ি টাড়ি দিয়ে বের করে দিল। কিন্তু আমি হাসি মুখে বেরিয়ে চলে আসছি।
রিটেনে মার্কস খুব ভালো ছিল, আমি 573 পেয়েছিলাম। তো ওইটার বদৌলতে বিসিএস ট্যাক্সেশন ক্যাডার আমার থার্ড চয়েস ছিল, পররাষ্ট্র প্রশাসন থার্ড চয়েস ট্যাক্সেশন ক্যাডারে আমি সুপারিশপ্রাপ্ত হই 36তম বিসিএস। আর 36তম বিসিএস এর ক্যাডার পাওয়ার আগেই কিন্তু প্রিলি রিটেন হয়ে গেছে 37তমর। এখন 37তম জয়নিং, 36-এর জয়নিং বাকি, রেজাল্ট হয়েছে, এর মধ্যে 37-এর ভাইবা এসেছে। তো আমার প্রত্যেকটা বিসিএস আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন অ্যাফেয়ার্স, এবং ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েসের কারণে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি আমি, মানে ভাইবা বোর্ডে কেন ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস, এবং আমার মনে হয় ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস না দিলে হয়তো ভাইবাগুলো আরও অন্যরকম হতে পারতো। যাই হোক, 37তম ভাইবা দিয়েছি মূলত ফরেন অ্যাফেয়ার্স, ফরেন ক্যাডার যদি পাই সেজন্য, সেই টার্গেট নিয়ে। ট্যাক্সেশন ইতিমধ্যে আমার যা কিছু বুঝেছি, আমি ম্যাথমেটিক্সের ছাত্র, ম্যাথে ভালো, ক্যালকুলেশনে ভালো, আইসিটি কম্পিউটার আমার ভালো লাগে। এছাড়া আমি ট্যাক্সেশনের যে বিষয়গুলো আমার ভালো লাগতে শুরু করে, তো আমি ভাইবা দিয়েছি আসলে যদি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারটা হয় তাহলে আমি যাব, কারণ সেটার আসলে একটা চার্ম আছে। তাই ফরেন অ্যাফেয়ার্সের যেই ক্যাডারের যে পার্সনগুলো, তাদেরকে আসলে তারা ইন্টারন্যাশনাল সিটিজেন টাইপ, এরপরে হচ্ছে তারা ফার্স্ট ক্লাস সিটিজেন টু দ্য ওয়ার্ল্ড, তারা বিশ্বের যে কোনো দেশে ওরকম। এটা আসলে ড্রিম জব, এটার লিমিটেশন থাকতে পারে, তবুও ড্রিম জব। তো সেই জন্যই ভাইবা দিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি আমার ফরেন অ্যাফেয়ার্সে আসে নাই, প্রশাসন ক্যাডারে এসেছিলো 37-এ। তো আমি ভাবলাম কি 34-এ ট্যাক্সেশন ক্যাডারে আমি 36-এ মেধাক্রমে থার্ড ছিলাম। তো ট্যাক্সেশন ক্যাডারে লাইন প্রমোশন হয়, এবং 35-এ ট্যাক্সেশন ক্যাডারে কোনো জয়নিং হয় নাই, বেস ছিল না, তার মানে 34-এর পরেই আমাদের পজিশন, এবং আমি মেরিট পজিশনে থার্ড, যেহেতু আমি 34-এর পরেই ধরা যায় আর কি আমাদেরকে। অপরদিকে আমি যদি প্রশাসনে যাই, আমার মেরিট পজিশন ছিল 58তম, সেখানে আমি গেলে একটা বেস জুনিয়র হয়ে যেতে হচ্ছে, এটা একটা কারণ। আমার পরিবার, আমার ওয়াইফ ডাক্তার, সে সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচারার, তো আমাকে পরিবার ছেড়ে যেতে হয়। আমার পোস্টিং ঢাকায় হয়েছে ট্যাক্সেশনে, পরিবার ছেড়ে বরিশালে পোস্টিং হয়েছিল আমার অ্যাডমিন ক্যাডারে, বরিশাল যেতে হইতো। এরপরে হচ্ছে একটা বছর জুনিয়র হচ্ছি, যেমন এই বছর উপসচিব যারা হয়েছে 27তম বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব হয়েছে, আমাদের ট্যাক্সেশন থেকেও একজন উপসচিব হয়েছে, দুজন হয়েছে, এর মধ্যে একজন ছিল 27 বেসের, অর্থাৎ প্রায় সমবয়সী বেসের উপসচিব হয়েছে। এছাড়া অন্যান্য কিছু বিষয় ছিল যে চেঞ্জ করলে আমি জুনিয়র হয়ে যাচ্ছি, আবার আমি তথ্যতে ফার্স্ট ছিলাম, সেখান থেকে আমি ট্যাক্সেশনে আসছি। এর আগে আমি 2টা জব করছি, সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার ছিলাম, ব্রাঞ্চ ম্যানেজারিও করছি, আমার শিল্প মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তারা জব হয়েছিল। এ তো সব বিবেচনায় নিয়ে, ফ্যামিলি সব কিছু মিলিয়ে আমি, এবং আমি না শুধু ট্যাক্সেশন ক্যাডারের আরও 6 জনের অ্যাডমিন ক্যাডারে জব হয়েছিল 37-এ, তাদের মধ্যে একজন শুধু গিয়েছে, ওনার গ্যাজেটটা পরে হয়েছিল, ট্যাক্সেশনে ট্রেনিং করে নাই, উনি চলে গেছে, বাকিরা কিন্তু আমরা জয়েনই করি নাই, মানে সবাই ট্যাক্সেশনে রয়ে গেছে। এবং একজন জয়েন করছিল অ্যাডমিন ক্যাডারে, পরে 3-4 দিন পরে সে এসে ব্যাক করে কোনো রকমে তার ইয়াটা উইথড্র করে সে রয়ে গেছে। তো এটা আসলে জবের কোন ক্যাডার ভালো ক্যাডার খারাপ ক্যাডার এই বিষয়টা এখানে অপ্রাসঙ্গিক। পার্সোনাল চয়েস, পারিবারিক সীমাবদ্ধতা, পারিবারিক বিষয়, অথবা জুনিয়র সিনিয়র হওয়া, এক ক্যাডার থেকে আরেক ক্যাডার মুভ করা, অনেক কিছু ইস্যুর উপর নির্ভর করে। যেমন 36-এ যদি আমার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে হইতো, সেক্ষেত্রে আমি হয়তো আর অন্য ক্যাডারে যাওয়ার চিন্তাই করতাম না, কিন্তু আমি একটা বেশ জুনিয়র হয়ে গিয়ে ট্যাক্সেশন থেকে অ্যাডমিন যাওয়াটা আমার পছন্দ হয়। এই প্রশ্নটা অনেকেই আমাকে করেন, এই জন্য এই বিষয়টা একটু বিস্তারিত বলেছি। যাই হোক, আমার অনেক গুণগান গাওয়া হয়ে গেছে ইতিমধ্যেই আপনাদের এই বিষয়গুলো। শেষের পার্টটা হচ্ছে আসলে এক্সপ্লেনেশন, অনেক প্রশ্ন পাই আমার ইনবক্সে, আমার এই যে ভিডিওগুলোর কমেন্টে, সেইটার এক্সপ্লেনেশন। আর প্রথম পার্টটা হচ্ছে আমার আসলে কি প্ল্যান করেছি, প্ল্যানগুলো আমার কীভাবে কাজে দিয়েছে সেটা। তো আমার যত গুণগান হয়েছে, আসলে আমার গুণগান করে কিছুই না, একটা জব করি, বেতন পাই মাস শেষে, এবং এই জবটা আজকে আছে কালকে না থাকতে পারে, মানুষের জীবনের নিঃশ্বাস বন্ধের যে কোনো সময় হয়ে যেতে পারে, মানুষের পদ পদবি এগুলো খুবই আপেক্ষিক বিষয়, এগুলো নিয়ে গর্ব করার মতো তেমন কিছুই নাই, এগুলো নিয়ে আমি গর্ব করি না। তো এগুলো খুবই সামান্য বিষয়, এই জবটা সে খুবই ভালো ভালো জব এই দেশে আছে, অন্য সেক্টরে আছে, অনেক ভালো ক্যাডার আছে, আমার সার্ভিস আসলেই কিছুই না, আমিও কিছুই না, কিন্তু আমি একটা মাস শেষে একটা বেতন পাই, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি, এটা হচ্ছে আমার স্যাটিসফ্যাকশনের জায়গা, আমি আল্লাহ তাআলার কাছে অনেক সন্তুষ্ট এই জন্য। তো আপনাদের এই কথাগুলো, আজকের এই কথাগুলোর আমার মূল মেসেজটা হলো, আপনারা যারা এখনও জুনিয়র লেভেলে আছেন, নিজের কোয়ালিটি এনশিওর করুন, নিজের ভিতরে কিছু বৈশিষ্ট্য আনার চেষ্টা করুন, যে যাতে আপনি এগিয়ে থাকেন আরও বাকি 10 জনের চেয়ে।
হাজারটা অজুহাত দিয়ে লাভ নাই। আপনার ভিতরে যদি কোয়ালিটি থাকে, আপনি পিসিএস হবে, অন্যান্য জব হবে, জব না হলে আপনি হয়তো উদ্যোক্তা হয়ে ভালো কিছু, আমি এমনও মানুষ দেখেছি আর্মি থেকে বের হয়ে করে দিছে, দেখুন এটা ঘটনায় দুর্ঘটনা ঘটছে, পরে সেই ভদ্রলোক নিজের কেরিয়ার করছে, বিজনেস করছে, ভালো ফ্যামিলি করছে, ট্যাক্সেশন ক্যাডারে জয়েন করছে প্রাইভেট থেকে পড়ে, সে আমার সিনিয়র স্যার আছে। তো এটা আসলে যার ভিতরে জিনিস আছে সেই কাজে লাগাইতে পারে। আপনি কোয়ালিটি এনশিওর করুন, ইংলিশ জানুন, ম্যাথ জানুন, আলাদা 10টা স্কিল জানুন। আপনি বিজনেস করেও আপনাকে অনেক বহু লোকে স্যার ডাকবে, অনেক বিসিএস ক্যাডার গিয়ে আপনার কোম্পানিতে অপশন নেওয়ার পরে জব করবে। সো এটা আসলে কিছুই না, মেইন কথা হচ্ছে আপনি কতটা জানেন, দুনিয়া সব কিছু সম্পর্কে জানেন, তাহলেই সেটা হচ্ছে মূল বিষয়। স্কিল ডেভেলপ করেন, পড়াশোনার পাশাপাশি দুনিয়াটা জানার চেষ্টা করেন। গণ্ডমূর্খ হয়ে লাভ নাই, পড়াশোনা করেও বহু লোক গণ্ডমূর্খ থেকে যায়। তো সেটা না করে আসলে নিজেকে আপডেট করুন। আর হলো যে যে পদে যান, যে কিছুই করুন, একটু বিনয়ী হন, মানুষকে ভালোবাসুন, আশেপাশে মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, নিজেকে সময় দিন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আর বিশ্ববিদ্যালয়ের ভাইদের বলি, আমি বিশ্ববিদ্যালয় থেকে জিম করেছি, ভালো একটা ফিগারও ছিল। বিশ্ববিদ্যালয়ে অন্যান্য যা কিছু ছিল, খেলাধুলা, বিনোদন, তাস খেলা সবই করেছি। বিশ্ববিদ্যালয় লাইফটাকে এনজয় করুন, পাশাপাশি হচ্ছে কোয়ালিটিগুলো এনশিওর করার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর হলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন পরের ভিডিওগুলো দেখার জন্য। আপনাদের মতামত, ভিন্ন মত, কোনো কিছু মন্তব্য থাকলে কমেন্ট করে জানান, লাইক দিয়ে আমাকে সমর্থন জানান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।